This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। সন্ধ্যে সুপার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আগামী 1 ঘন্টা কিন্তু পুরো খবর, কোনো রকম ব্রেক নয়, ব্রেক ছাড়া খবর আগামী 1 ঘন্টা। এবং শুধুমাত্র আমি নয়, আমার সঙ্গে নিউজ রুম এবং নিউজ ডেস্ক থেকে রয়েছেন আমার দুই সহকর্মী মঞ্জিরা এবং মধুকল্পিতা। আপনারা জানেন যে এসএসসি একাদশ দ্বাদশের রেজাল্ট আউট করে দিয়েছে এবং রেজাল্ট আউট করার পর অনেকের ইন্টারভিউ এর নাম পর্যন্ত চলে এসেছে, কিন্তু সেই ইন্টারভিউ না অনেকের যোগ্য চাকরি প্রার্থীর নাম নেই বলে এরকম অভিযোগ উঠছে। সেই ইন্টারভিউ প্রক্রিয়ার মধ্যে কিন্তু ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে যে শিক্ষা দপ্তর কোনো রকম ভাবে আসন সংখ্যা বৃদ্ধি করতে চাইছে, শূন্য পদ বাড়াতে চলেছে এসএসসি। শূন্য পদ বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও হয়েছে শিক্ষামন্ত্রীর। যোগ্য চাকরিহারা শিক্ষকদের জন্য শূন্য পদ বৃদ্ধি নিয়ে আলোচনা। যোগ্য চাকরিহারাদের পাশে সরকার, এই বার্তা দেওয়ারই চেষ্টা খবর সূত্র মারফত। শূন্য পদ বাড়লেও লাভ হবে না নতুন চাকরি প্রার্থীদের। আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে একটা নিশ্চয়ই আলোচনা হয়েছে, কিন্তু সেটা যতক্ষণ না কোনো প্রসেস শেষ হচ্ছে এই নিয়ে কোনো আইনিভাবে কোনো পাকাপোক্ত কোনো কথা আমি এখানে বলতে পারি না। এটা যতক্ষণ পুরো প্রসেস শেষ হবে আমরা পুরো দেখব যে যোগ্য সত্যিই কেউ বাদ গেলেন কিনা। কতজন এখনও আমরা জানি না। এখন এরপর 9-10-এর রেজাল্ট বেরোবে। যোগ্য এই পুরো প্রসেস শেষ হওয়ার পর যোগ্য যদি কেউ বাদ যান তাদের ক্ষেত্রে আমি তো বারবার বলছি সরকার সহানুভূতিশীল এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ভ্যাকেন্সি বাড়ানোর একটা প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে, কিন্তু সেটা যতক্ষণ আমরা আইনি পরামর্শ পাচ্ছি ততক্ষণ এটা নিয়ে আমরা কোনো পাকাপোক্ত কথা বলতে পারি না। 2011 সালের পর থেকে কোন কাজটা আইনসঙ্গত হয়েছে? এরা বেআইনি কাজ করতে অভ্যস্ত এবং পারদর্শী। এখন যদি বলে আমি শূন্য পদ বাড়াবো, এরা কি মনে করেছে কি জনগণের পয়সার উপর নিজেদের নৃত্য ওরা করে বেড়াবেন? সম্পূর্ণ বেআইনি। আরেকটা গন্ডগোল পাতাবার চেষ্টা করছেন। এদের নির্লজ্জের মতো বলতে পারছেন না কেন যে যাদের থেকে টাকা নিয়ে চাকরি দিচ্ছি তাদের টাকা ফেরত দিয়ে দিচ্ছি, বাবা চাকরি দিতে পারবো না? এটা বলুন না দত্তবাবু। মানুষকে বিপদে ফেলার পরিকল্পনা, সম্পূর্ণ দুর্নীতি হবে এটা। সিপিএম নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন যে সম্পূর্ণ রকমের আরো একটা দুর্নীতি হতে চলেছে। ইতিমধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলছেন যে এই সরকার যোগ্যদের চাকরি দিতেই চায় না। পাল্টা কুণাল ঘোষ বলছেন যে এই সরকার চাকরি দিতে চাইলেও অন্যরা আটকাতে চাইছে। কি বলেছেন তারা শুনুন। প্রথম কথা হচ্ছে মমতা ব্যানার্জি চাকরি দেবে না, পরিষ্কার হয়ে গেছে। 7 লক্ষ ফ্রেশার যারা পরীক্ষায় দিয়েছিল তাদের টাকা ফেরত দিন। 750 না 650 করে নিয়েছেন, টাকা ফেরত দিতে হবে মমতা ব্যানার্জিকে। এবং মমতা ব্যানার্জি চাকরি দেবেন না। লাস্ট এসএসসি নোটিফিকেশন 15, এটা তো এক্সেপশন, সুপ্রিম কোর্টের নির্দেশে বাধ্য হয়ে করেছে। এটা নর্মাল এসএসসি নয়। লাস্ট বিএসসি হচ্ছে 17 সালে। এই মহিলা চাকরি দেবেন না। এই মহিলা তালে আছে আরো 200-300 টাকা ভাতা বাড়ানোর। মাননীয় মুখ্যমন্ত্রী সলিউশন করতে চাইছেন, রাজ্য সরকার সলিউশন করতে চাইছে, দ্রুত চাকরি দিতে চাইছে। আর কারা আইন আদালত আর নানা ফ্যাকড়া তুলে চাকরিগুলো আটকাচ্ছে সেটা চোখের উপর সবাই দেখতে পাচ্ছেন। বলে বলে চাকরি আটকানোর খেলা চলছে। ইচ্ছাকৃতভাবে কিছু ছেলে মেয়েকে বিপথে চালিত করে ভুল পরামর্শ দিয়ে তাদের আবেগকে ভুল দিকে ব্যবহার করে চাকরিগুলো আটকাবার সব জটিলতা তৈরির চেষ্টা চলছে। দেখুন, এই চাকরি প্রার্থীদের নিয়ে রাজনীতি চলছিল, রাজনীতি চলছে, রাজনীতি চলবে, কিন্তু এরই মধ্যে নতুন মানে ফ্রেশার চাকরি প্রার্থীরা তারা ডেডলাইন বেঁধে দিলেন। তারা বললেন 3 ঘন্টা সময়সীমা দেওয়া হলো এবং সেই 3 ঘন্টার মধ্যে রাজ্যকে বৈঠক ডাকতে হবে। রাত 8টার মধ্যে তৈরি করতে হবে ভেরিফিকেশনের নতুন তালিকা। 10 নম্বর বাদ দিয়ে তালিকা তৈরি করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। রাত 8টা, সময় খুব বেশি নেই। এই মুহূর্তে কি ভাবনা চিন্তা চলছে এবং চাকরি প্রার্থীরা তারাই বা তাদের কি রণকৌশল সাজাচ্ছেন সবটাই জানবো। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সুপ্রিয়,
দেখো ইতিমধ্যে কিন্তু 6 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। নতুন চাকরি প্রার্থীরা যারা আজকে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন তারা করুণাময়ী থেকে বিকাশ ভবন অভিমুখে এগিয়ে যাওয়ার মাঝের যে রাস্তা রয়েছে অর্থাৎ ময়ূখ ভবন সংলগ্ন সিগন্যালের কাছে এই যে রাস্তার উপরে তারা অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তার কারণ পুলিশি বাধার মুখে পড়ে এখানেই কিন্তু তারা রয়েছেন। 6 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। তবে কিছু সময় আগেই বিধাননগর কমিশনারেটের দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক যারা রয়েছেন অর্থাৎ ডিসি বিধাননগর অনিশ সরকার, তিনি কিন্তু এই যে নতুন যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন তারা এখনো দাঁড়িয়ে রয়েছেন আন্দোলনরত, তারা তাদেরকে জিজ্ঞাসা করো রাত 8টার মধ্যে যদি নতুন তালিকা তারা না পান কি করবেন? একদমই, দেখো সরাসরি একটু কথা বলে আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করি। আপনারা তো এর আগে যেটা বলছিলেন যে রাত 8টার মধ্যে ফ্রেশ তালিকা বা ফ্রেশ নথি প্রকাশ করতে হবে, সেটা যদি না হয় তাহলে কি করবেন? আমরা অনির্দিষ্টকালের জন্য রাস্তা এখানে স্ট্রাইক করব। যদি সেই তালিকা না বের করে আমরা অনির্দিষ্টকালের জন্য এখানে স্ট্রাইক করব, যতক্ষণ না নোটিফিকেশন। পুলিশ তো আপনাদের এখানে থাকতেই দিতে চাইছে। পুলিশ রাস্তা কারো একার না, রাস্তা পুলিশেরও না, রাস্তা সরকার না, রাস্তা সবার। পুলিশ বলছে রাস্তা আটকে আইন অনুযায়ী এভাবে ল অ্যান্ড অর্ডার ব্রেক করা যাবে না। পুলিশ ল অ্যান্ড অর্ডার ব্রেক করে একটা 70 মার্কের পরীক্ষায় ল অ্যান্ড অর্ডার 75 মার্ক কাটা ভাই, এটা আবার কোন ল অ্যান্ড অর্ডার? তাহলে এটাও তো ল অ্যান্ড আইন ভঙ্গ হচ্ছে। আমি পরীক্ষায় দিচ্ছি 70 মার্কের, কাটা হচ্ছে 75। যদি আপনার আজকে মুখ্যমন্ত্রীকে বলা হয় যে তো বলছিলেন যে রাত 8টার মধ্যে, তো এখনো পর্যন্ত তারা অনর রয়েছেন। রাত 8টার মধ্যে যদি নতুন তালিকা ভেরিফিকেশনের নতুন তালিকা তারা না পান তাহলে তারা সারা রাত এখানেই থাকবেন। এদিকে পুলিশ প্রশাসন প্রস্তুত, নজর থাকবে আমাদের সেদিকে। সুপ্রিয়, ধন্যবাদ। আমার যোগ্যতা এখানে যারা আছে প্রত্যেকেই 55, 56, 57, 58 করে পাওয়া, তাদের জন্য এখানে চাকরি দরকার। স্কুলে যা শিক্ষকতার ছিল আপনাদের সিট, এত বছর পরীক্ষা হয়নি মানে এটা খুব স্বাভাবিক। অলমোস্ট 9 বছর পর পরীক্ষা হচ্ছে, এত বছরে নিশ্চয়ই হাজার হাজার টিচার রিটায়ার করছে, সেই সিটগুলো কোথায়? শুধু ইন সার্ভিস চাটা গেছে, এই চাকরিটাই তাদের জন্য ভিত্তি করে, আর যারা ফ্রেশার তাদের চাকরিটা ভিত্তি নেই কোনো। আমি হিস্ট্রির কাট অফ, মানে হিস্ট্রির স্টুডেন্ট ক্যান্ডিডেট, সেখানে কাট অফ হয়ে দাঁড়িয়েছে 75, 70-এ পরীক্ষা দিয়েছি 75। রাজ্য সরকার কোনোরূপ সদিচ্ছা নেই, তারা অন্ধকারের মধ্যে সব কাজ করতে চায়। তারা রাতে ওএমআর পাবলিশ করে, তারা রাতে লিস্ট পাবলিশ করে, তারা দিনের আলোয় কিছু করে না। প্রপারলি সিস্টেম্যাটিক্যালি আসুক। তারপরে আমরা এটাও শুনেছি ওনাদের অ্যানাউন্সমেন্ট করতে, আপনারাও নিশ্চয়ই শুনেছেন, যারা আরও অনেক লোকজন আনার চেষ্টা করছে। এটা সল্ট লেকে এত লোকজন এনে এরকমভাবে আটকানো যেত, সেই জন্য আমরা ওনাদের রিকোয়েস্ট করেছি সুশৃঙ্খলভাবে করুন। এখানে বহু অ্যাজিটেশন হয়েছে, আমরা সব ক্ষেত্রে we have done our best to facilitate genuine democratic agitation, কিন্তু এরকমভাবে লোকজন এনে পথ অবরোধ করে মানুষের অসুবিধে করে এটা করতে দেওয়া যাবে না। we have told them, আমরা আশা করছি আমরা ওনাদের কাছ থেকে একটা পজিটিভ রেসপন্স পাবো। আজকে এক্সপিরিয়েন্সের জন্য যদি আপনি 10 নম্বর 2016-র ক্যান্ডিডেটকে দিচ্ছেন তাহলে তাদের পরীক্ষাটা আপনার আলাদা নেওয়া উচিত ছিল। আর যারা নতুন ক্যান্ডিডেট, যাদেরকে আপনি 10 নম্বর তারা শুরু থেকেই পিছিয়ে রয়েছে, তাদের পরীক্ষাটা আপনার আলাদা নেওয়া উচিত ছিল। আপনি বরাবরই তাই করেছেন। আপনি সবসময় দু গোষ্ঠীর মধ্যে আপনি লড়াই লাগিয়ে দিয়েছেন। আপনি আমাদের কোমর ভেঙে দিয়েছেন, বাঙালির শিরদাঁড়া ভেঙে দিয়েছেন। চাকরি প্রার্থীরা যে দাবি করছেন তাতে বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে ক্ষোভ এবং ঘৃণা কত বেশি। 10 নম্বর দেবার মধ্য দিয়ে দুর্নীতি হচ্ছে কিনা এই প্রশ্ন আসবেই, এবং আসলে এই এসএসসির পরীক্ষাতে আবারও দুর্নীতি আর এক নতুন ছলাকলা হচ্ছে কিনা এই প্রশ্নটা স্বাভাবিক। ওরা সময় দিয়েছে এবং না হলে বৃহত্তর আন্দোলনে যাবে। ওদের এই আন্দোলনকে আমাদের সমর্থন জানানোই স্বাভাবিক, কেননা সরকার দুর্নীতিগ্রস্ত। আর অপরদিকে এসএসসি নিয়ে ফের মামলা, সুপ্রিম কোর্টের নির্দেশ না মানার অভিযোগ, সেই অভিযোগে আবারও মামলা বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত যে আপডেটগুলো উঠে আসছে, এই তালিকায় রয়েছে অনেক অযোগ্য, এমনটাই অভিযোগ। ক্লার্কদের নামও রয়েছে মেধা তালিকায়। মামলা গ্রহণ করলেন বিচারপতি অমৃতা সিনহা। এবং এসএসসির প্রাথমিক যে ইন্টারভিউ তালিকা, সেই তালিকায় গড়মিলের অভিযোগ, সেই অভিযোগ এবারও সামনে আসছে। যেমনটা জানা যাচ্ছে, গড়মিলের অভিযোগ প্রমাণিত হলে পদক্ষেপের আশ্বাস শিক্ষা দপ্তরে। জানেন এই মুহূর্তে ফ্রেশ
ফ্রেশার চাকরি প্রার্থী যারা রয়েছে তারা অনশনে বসেছেন, তারা ডেডলাইন দিয়ে দিয়েছেন সরকারকে। সেই ডেডলাইন এখনো শেষ হতে প্রায় 1.5 ঘন্টা বাকি। তার আগে কিন্তু পুলিশের সঙ্গে রীতিমতো তাদের বাদানুবাদ হচ্ছে, বচসা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সুপ্রিয়। আমরা দেখতে পাচ্ছি সেখানে একটা পরিস্থিতি কোথাও অশান্ত হচ্ছে, পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কি অবস্থা সেখানে? আমরা কথা বলবো আমাদের সহকর্মী সুপ্রিয়র সঙ্গে। 3 ঘন্টা ডেডলাইন দেওয়া হয়েছিল সরকারকে, সেই কারণে তারা রাস্তায় বসেছিলেন, রাস্তায় বসে অনশন করছিলেন এবং সেখানে পরিস্থিতি উত্তপ্ত হতে দেখা যাচ্ছে যে পুলিশ বেশ কয়েকজনকে সরিয়ে দিচ্ছেন, বাদানুবাদ দেখা যাচ্ছে। সুপ্রিয়, ঠিক কি হলো পরিস্থিতি, হঠাৎ করে এরকম হলো কেন? কিন্তু যে চাকরি প্রার্থীরা ছিলেন, দেখো পুলিশের তরফ থেকে কিন্তু একাধিকবার এই যে যারা আন্দোলনকারীরা ছিলেন বা নতুন যারা চাকরি প্রার্থীরা ছিলেন তাদেরকে সময় দেওয়া হচ্ছিল, তাদেরকে উঠে যাওয়ার জন্য বলা হচ্ছিল। বারবার অনুরোধ করার পরেও এই যে নতুন যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এখান থেকে সরে যেতে, নিজেদের অবস্থান থেকে সরে যেতে অনড় ছিলেন। এবং তার পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এই মুহূর্তে কিন্তু এগিয়ে আসছে, আর রাস্তার উপরে যে সমস্ত আন্দোলনকারীরা বা নতুন যারা চাকরি প্রার্থীরা বসেছিলেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। একজন দেখতে পাচ্ছি রাস্তার আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের দাবি আদায় করছি, সেখানে কেন আমাদের সরিয়ে দেওয়া হচ্ছে? কেন পুলিশ আমাদেরকে আমাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে? আমরা তো শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি, কেন আমাদের এইভাবে হটিয়ে দেওয়া হচ্ছে? আমরা কিন্তু এই দাবি এটা মানবো না। আমরা আরো একটু দেখানোর চেষ্টা করব যারা ছিলেন এখানে আন্দোলনকারীরা, যারা ছিলেন নতুন যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদেরকে কিন্তু সকলকেই এখান থেকে পুলিশের তরফ থেকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে। নতুন করে আমরা দেখতে পাচ্ছি তারাও কিন্তু স্লোগান শাউটিং করছেন। পুলিশ কেন তাদেরকে সরে যেতে বাধ্য করছে সেটা নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলতে শুরু করেছেন। ডিসি অনিশ সরকার থেকে শুরু করে আরও একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছেন। জোরপূর্বক যে সমস্ত মহিলা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদেরকে কিন্তু রীতিমতো জোর করে টেনে সরিয়ে দেওয়া হচ্ছে। তারা কিন্তু কোনো অবস্থাতেই এই রাস্তা থেকে সরে যেতে চাইছেন না। তাদের তরফ থেকে বারবার যেটা বলা হচ্ছিল যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই রাজপথে থাকবেন, এখানেই তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন, লড়াই চালিয়ে যাবেন, কারণ তারা বঞ্চিত। 2016 যারা চাকরিহারা রয়েছেন তাদেরকে যেভাবে 10 নম্বর অতিরিক্ত দিয়ে দেওয়া হয়েছে সেই জায়গা থেকে তারা কিন্তু বঞ্চিত হয়েছেন। আর সেই বঞ্চনার জায়গা থেকে নিজেদের দাবিকে তুলে ধরে শূন্যপদ বাড়ানোর দাবি নিয়ে তারা আজকে রাস্তায় নেমেছিলেন, বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন এবং পুলিশের বাধার মুখে পড়ে আমরা দেখলাম দীর্ঘ 6 ঘন্টার বেশি সময় ধরে তারা রাস্তার উপরে বসেছিলেন। তারা উঠতে চাইছে না, কিন্তু পুলিশ তাদেরকে জোর করে তোলার চেষ্টা করছে। আমি আজটা শুনতে চাই কি কথা হচ্ছে। একদমই দেখতেই পাচ্ছ সেই ছবি আমার ক্যামেরা পার্সন সুদীপ কুচাই দেখাচ্ছে। রীতিমতো টানা হেঁচড়া চলছে দুপক্ষের মধ্যে। বিকাশ ভবনের সামনে এই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি। ফ্রেশার চাকরি প্রার্থীরা তারা ডেডলাইন দিয়েছে সরকারকে, যে অভিজ্ঞতার বিচারে যে অতিরিক্ত 10 নম্বর দেওয়া হয়েছে যারা 2016 চাকরি প্রার্থীরা ছিলেন তাদেরকে দেওয়া হয়েছিল, সে কারণে তাদের জন্য মানে ফ্রেশার চাকরি প্রার্থীদের জন্য নতুন তালিকা প্রকাশ করা হচ্ছে। 10 নম্বর অতিরিক্ত যে দেওয়া হচ্ছে তা বাদ দেওয়া হবে। দেখো রীতিমতো ধাক্কা দিয়ে রীতিমতো টেনে হিচড়ে কিন্তু যে সমস্ত আন্দোলনকারীরা ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই এলাকা সম্পূর্ণরূপে ফাঁকা করে দিতে হবে এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। কারণ দীর্ঘ 6 ঘন্টারও বেশি সময় ধরে রাস্তা অবরুদ্ধ হয়ে রয়েছে। আর এইভাবে ল অ্যান্ড অর্ডার ব্রেক করে কোনোভাবে আইন হাতে তুলে নিয়ে আন্দোলন চালানো যাবে না, এই বিষয়টা কিন্তু বারবার পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছিল। আর তারপরেই আমরা যেটা দেখলাম যে কিছু সময় আগেই পুলিশের তরফ থেকে পদক্ষেপ শুরু হয়, এমন যারা আন্দোলনকারীরা বা পরীক্ষার্থী ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করছিলাম, আমরা এখানে কোনো রকম বিশৃঙ্খলা করিনি। মাননীয় সরকার, পুলিশ আমাদেরকে এইভাবে ঠেলে নিয়ে যাচ্ছে, মেয়েদেরকে এইভাবে পুশ করা হচ্ছে, এটাই পুলিশের কাজ। চোর বাইরে সেটা ধরতে পারছে না পুলিশ। আমাদের মতো নিরাপরাধ ফ্রেশারদের ওপরে হাত তুলছে, ঠেলে নিয়ে যাচ্ছে, অথচ বাইরে দেখতেই পাচ্ছ সেই ছবিটা যে এই মুহূর্তে র্যাফের বিশাল বাহিনী রয়েছে। ক্যামেরা পার্সন সুদীপ গুছাই দেখাচ্ছে, মহিলা পুলিশ রয়েছে, একাধিক আইপিএস পদমর্যাদার অফিসাররা রয়েছেন। একেবারে ময়ূখ ভবনের সিগন্যালের
সামনের যে রাস্তা, যেখানে দীর্ঘ 6 ঘন্টার বেশি সময় ধরে এই নতুন যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা নিজেদের বঞ্চনার দাবি তুলে শূন্য পদ বাড়ানোর দাবিকে সামনে রেখে যারা আন্দোলনে সামিল হয়েছিলেন, রাস্তার উপরে বসে পড়ে যারা স্লোগান বিক্ষোভ দেখাচ্ছিলেন, অবস্থানে সামিল হয়েছিলেন, সেই সমস্ত আন্দোলনকারীরা কিন্তু এখন পিছনের দিকে অর্থাৎ করুণাময়ীর দিকে সরে যেতে বাধ্য হচ্ছেন, কারণ পুলিশ কোনো অবস্থাতেই তাদের এই রাস্তার উপরে থাকতে দিচ্ছে না। বিশাল সংখ্যক পুলিশ বাহিনী কিন্তু এই যে আন্দোলনকারীরা রাস্তার উপরে বসেছিলেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন, কিন্তু সরে যেতে যেতেও আমরা দেখছি যেটা আন্দোলনকারীরা তারা কিন্তু স্লোগান শাউটিং করছেন, তারা তাদের দাবি তুলে ধরছেন যে আগামীতে তারা আরও বৃহত্তর আন্দোলন করবেন তাদের এই বঞ্চনার বিষয়কে তুলে ধরে। একদম সেই ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছি। যদিও 8টা বাজতে এখনো বেশ কিছু সময় বাকি রয়েছে, কিন্তু তার আগেই তৎপর পুলিশ বিকাশ ভবনের সামনে যে সমস্ত ফ্রেশের চাকরি প্রার্থীরা তারা তালিকা, তাদের জন্য একটা ফ্রেশ তালিকা প্রকাশ করতে হবে, সেই তালিকার দাবিতে তারা বসেছিলেন, তাদেরকে জোরপূর্বক সরিয়ে দিচ্ছেন পুলিশরা এবং স্বাভাবিকভাবেই সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দীর্ঘক্ষণ বাদানুবাদ হয়, তাদেরকে টেনে হিসেবে তুলে দেওয়া হয়, তবুও এখনো পরিস্থিতি সেখানে উত্তপ্ত রয়েছে বিকাশ ভবনের সামনে। ধন্যবাদ। নবাগতদের দাবি নিয়ে চুপ কেন এসএসসি, সেই প্রশ্ন ইতিমধ্যেই কিন্তু তারা শুরু করে দিয়েছেন, কারণ অভিজ্ঞতার বিচারে 2016 যারা রয়েছেন চাকরি প্রার্থীদের তাদের অতিরিক্ত 10 নম্বর দেওয়া হয়েছে, সেটা তাদের ক্ষেত্রে তারা বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করছেন। সেই 10 নম্বর অতিরিক্ত 10 নম্বর বাতিলের দাবি করছেন তারা তাদের ক্ষেত্রে। অন্যদিকে সবার ওয়েমার শিট প্রকাশ করতে হবে সেরকমও দাবি রাখছেন তারা। একাধিক দাবিতে তারা সেখানে বসেছিলেন, 8টা অবধি ডেডলাইন দেওয়া হয়েছিল। সুপ্রিয় সেখানে স্লোগান দেওয়া চলছে, সেটা যদি একটুখানি অ্যাম্বিয়েন্সে শোনানো সম্ভব হয়, তারা এখন কি করবেন ভাবছেন। সুপ্রিয়, ওখানে স্লোগান দিয়ে তারা দেখছি, আমি এখান থেকে যতটুকুনি বুঝতে পারছি যে তারা মিছিলের মতন করে এগিয়ে আসছেন, স্লোগান দিচ্ছেন তারা, সেই স্লোগানটা শুনতে চাই এবং তারা এবার কি করবে সেটা যদি একটুখানি জানার চেষ্টা করা হয়, কারণ পুলিশ তো তাদেরকে সরিয়ে দিলেন, তাহলে কি তারা অন্য কোথাও বসছেন? দেখো, তারা এগিয়ে আসছে নয়, তারা সরে যেতে বাধ্য হচ্ছেন। তার কারণ যে জায়গাতে তারা অবস্থান করছিলেন দীর্ঘ 6 ঘন্টারও বেশি সময় ধরে, সেখান থেকে কিন্তু পুলিশের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে কোনো অবস্থাতেই সেখানে আর অবস্থান আন্দোলন চালানো যাবে না, এমনকি রাস্তা বন্ধ করে সেই ল অ্যান্ড অর্ডারের একদমই সেক্ষেত্রে আপনারা আজকে তো সরে যাচ্ছেন, আপনারা বলেছিলেন রাতভর থাকবেন, তাহলে পরবর্তীতে কি হবে? পরবর্তী পদক্ষেপ আমরা নিশ্চয়ই ঠিক করবো আমাদের নেতৃত্বের সঙ্গে আলোচনা করে। তবে এই দুর্নীতিবাদ সরকার, এই হিটলারি সরকার আমাদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করেছে, আমাদের মেধাকে খুন করেছে। আজকে এরা আমাদেরকে পদদলিত করে খুন করতে চায়, আমাদের মেধার এরা পদদলিত করে শেষ করে দিল। আমাদের সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার আন্দোলন করা, সেটাকে অবধি খর্ব করে দিল। আমরা পরবর্তী সুদীপ গুছাইতে বলবো দেখানোর জন্য পুলিশ যত তাদেরকে জোরপূর্বক সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, ততই কিন্তু তারা স্লোগান শাউটিংয়ে তারা চিৎকার করছেন এবং তারা তাদের দাবি তুলে ধরার চেষ্টা করছেন এবং তাদের যেটা বক্তব্য যে সরকার তাদের সঙ্গে বঞ্চনা করছে, এমনকি এই দুর্নীতিবাজ সরকারকে দুর্নীতিবাজ বলেও কিন্তু তারা চাকরি প্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, আমাদের সহকর্মী সেখানে রয়েছেন, রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। আমরা চেষ্টা করবো সেখানে তাদের কথা তুলে ধরার আপনাদের। বিকাশ ভবনের সামনে পরিস্থিতি উত্তপ্ত এবং পুলিশের সঙ্গে তাদের বাদানুবাদ বচসা আমরা দেখতে পাচ্ছি, তাদেরকে জোরপূর্বক সরিয়ে দেওয়ার ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। এখন তারা কি করবেন সেটা তারা আলোচনা করে জানাবেন, তবে তারা স্লোগান দিচ্ছেন কিন্তু তারা নিজেদের অবস্থান থেকে সরতে চাইছেন না, তারা এখনো সেখানে দাঁড়িয়ে রয়েছে, পুলিশ তাদেরকে ঠেলছে, তারা আরেক জায়গায় গিয়ে জড়ো হয়ে দাঁড়াচ্ছে। আমরা এরপরে বৃহত্তর, আজকে আমরা কোনো প্রস্তুতি নিয়ে আসিনি, এরপরে বৃহত্তর প্রতিবাদ হবে। আমাদের ন্যায্য অধিকার, আমাদের ন্যায্য মানে 10 বছর ধরে আমরা বঞ্চনার শিকার, আমাদেরকে এইভাবে ফেলে রেখেছে। আমাদের বাড়িতে বাবা মা অসুস্থ, আমার চিকিৎসা
হাজার পয়সা নেই, আমরা আজকে বেকার, আমাদের না আছে সংসার না কিছু, আমাদের কথা সরকার কিছু ভাবছে না। আমরা 10 বছর ধরে এইভাবে তিলে তিলে পড়ে রয়েছি, আমাদের একটা ন্যায় বিচার হোক, আমরা যোগ্য, আমরা চাকরি পেতে চাই। আমরা 10 বছর কত বিড়ম্বনায় থাকবো? এইভাবে মানুষ বাঁচতে পারে? পশ্চিমবঙ্গে মানুষ কি, পশ্চিমবঙ্গে জন্মানো কি পাপ? আজকে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে বলছি, আপনাদের সন্তানরা ভালো পড়াশোনা করিয়ে চাকরি দেওয়া যাবে তো? 60 পেয়ে বা 59 পেয়ে যারা চাকরি পায় না, আপনাদের আপনারা কি করবেন? আপনারা তো বলেছিলেন রাতভর থাকবেন, কিন্তু পুলিশ তো থাকতে, আমরা তো মাস্টার বা হবু মাস্টার বা আমরা তো আইনকে তুলতে উল্লঙ্ঘন করতে পারবো না। আমাদের জোর করে তুলে দিচ্ছে, আমরা কি করবো? লড়াই করবো? আমাদের কথা শুনবে কে? তো আমাদের যেতেই হবে, একটু দূরে যাব, সামনে যাব, কিন্তু আমরা ছাড়ছি না পথ। আগামীতে কি করবেন? আমাদের দাবি যে আমাদের জন্য অবশ্যই পশ্চিমবাংলার সমস্ত মানুষ ভাবুক, আমাদের জন্য শূন্যপদ বৃদ্ধি করুক, আর না হলে 10 নম্বরটাকে বাদ দিক। আপনারা কি করবেন? আগামীতে কি করবেন? আপনাদের দাবি তো পৌঁছতে পারলেন না। আমরা প্রত্যেকে ভেবে বলবো আমরা কি করবো, আমি একা তো বলতে পারবো না সেটা। আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাব আমরা, এবং আমাদের ছেলে মেয়েরা যারা বঞ্চিত তারা এই সরকারের কাছে ভালোভাবে দাবি আদায় করতে পারবে না। কোর্ট মানে না এই সরকার, কোনোদিনই আমাদের কথা ভাবে না। ইন সার্ভিসদের চাকরি দিতে চায় এই সরকার আমাদের বঞ্চিত চাকরি প্রার্থীর জন্য নয়। এই সরকারের ইচ্ছে অযোগ্যদের চাকরি বাঁচাতে চায়, অযোগ্যদের। আর যিনি শিক্ষামন্ত্রী হয়েছেন না, ওনার শিক্ষামন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা নেই। উনি অবিলম্বে পদত্যাগ করুন। আপনাকে না ওই থিয়েটারেই মানায়, আপনি ওই নাট্য করুন, অভিনয় করুন, ওটাই আপনাকে মানায়। আপনি পড়াশোনার শিক্ষার কিছু বোঝেননি, তাই ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদেরকে অন্য রাজ্যে গিয়ে আজকে পরীক্ষা দিতে হচ্ছে। আপনার মতো অপদার্থ শিক্ষামন্ত্রী মনে হয় ভারতবর্ষের বুকে জন্মায়নি। আপনি একটা অপদার্থ শিক্ষামন্ত্রী। আমি আজকে বলে যাচ্ছি এখানে, আপনি একদম অপদার্থ শিক্ষামন্ত্রী। আপনার মতো আমরা থাকছি, আপনারা তো থাকতে দিচ্ছি বলবে, কেন থাকতে দেবে না? 70 75 কোথায় পাবো? আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন, এটা কেবল শুরু। বাংলার ঘরবাড়ি সাধারণ মানুষ আন্দোলনে যোগ দেবে, এখানে আমরা থেমে থাকবো না, পরবর্তীকালে আরো ভয়ঙ্কর আন্দোলনে নামবো। বছর অপেক্ষা করেছি, আর অপেক্ষা করতে পারবো না। আমরা অনেক দূর থেকে এসেছি, কলকাতাতেই থাকবো। পুলিশ প্রশাসন আমাদের একটা এসএসসি হয়েছে, ওই একটা এসএসসিও ধরে রাখতে পারলো না সেই শিক্ষকদেরকে। আবার তার সঙ্গে দ্বিতীয় এসএসসি যেটা হলো স্যার, সেটা আবার ফ্রেশারদের সঙ্গে ইন সার্ভিসদেরকে গুলিয়ে দেওয়া হলো। আবার সেখানে কারণ যারা অযোগ্য তাদের নাম আবার সেই লিস্টে চলে আসে। একটা পরীক্ষাও এই সরকার নিতে ব্যর্থ, একটা পরীক্ষা নিতে ব্যর্থ হয়েছে। 10টা বছর এইভাবে চালিয়ে যাচ্ছিলেন পুলিশি বাধার মুখে পড়ে। সেক্ষেত্রে বিকাশ ভবন অভিযান যে কর্মসূচি, সেই কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়ার পর দীর্ঘক্ষণ রাস্তার উপরে অবস্থান চালিয়ে যাওয়ার পর সন্ধ্যের পরপরই যেটা দেখা গেল যে পুলিশের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিল রাস্তা অবরুদ্ধ রেখে কোনোভাবেই তাদের আন্দোলন চালানো যাবে না। এবং তার পরবর্তীতে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে যে সমস্ত আন্দোলনকারীরা ছিলেন তাদের সকলকে কিন্তু জোরপূর্বক পুলিশের তরফ থেকে যেখানে তারা অবস্থান করছিলেন সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। রীতিমতো টেনে হিঁচড়ে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যে সমস্ত চাকরি প্রার্থীরা, নতুন যারা চাকরি প্রার্থীরা আন্দোলন অবস্থান করছিলেন, তারা কিন্তু স্পষ্টভাবে যে দাবি জানাচ্ছিলেন যে তারা রাতভর অবস্থান করবেন তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ তাদেরকে দীর্ঘক্ষণ সময় দেওয়ার পরেও যখন দেখতে পেলাম আমরা যে পুলিশ তাদেরকে সময় দেওয়ার পরেও তারা যখন সরে যাচ্ছেন না, তখন জোর করেই কিন্তু পুলিশ তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। টেনে হিচড়ে এই মুহূর্তে বিক্ষোভকারীদের সরাচ্ছে পুলিশ। দেখতেই পাচ্ছেন একেবারে যে অবস্থা, একটা ধুন্ধুমার পরিস্থিতি হয়ে রয়েছে। বিকাশ ভবনের সামনে যাওয়ার একটা চেষ্টা করেন আন্দোলনকারীরা, তাদেরকে আটকে দেওয়া হয়, তারা বসে পড়েন রাস্তায়। বল প্রয়োগ করে সরাচ্ছে পুলিশ তাদেরকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। এই ছবি আগেও দেখা গিয়েছে একাধিক আন্দোলনে এবং এসএসসির সামনে একাধিক অভিযানের ক্ষেত্রেও একই রকম ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে এবং এর থেকে বেশি তীব্রতাও ছিল সেক্ষেত্রে দেখা গিয়েছে। আজ এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, দুপুর থেকেই এই পরিস্থিতি একটু একটু করে উত্তপ্ত হচ্ছিল, কারণ যারা নতুন পরীক্ষার্থী, যারা ফ্রেশার্স, যারা পরীক্ষায় বসেছেন, যেন না করায় বিধাননগর এরিয়াতে আমরা সেটাও ওনাদের দেখিয়েছি। আলটিমেটলি ওদের লিডারশিপই আমাকে বলেছে যে ওরা তো সরতে চাইছে না, তখন আমাদের
ওদেরকে বলতে হয়েছে চলে যেত, তো আমরা ওনাদেরকে সরিয়ে দিচ্ছি। ওরা চাইছিলেন ফুটপাতে বসে যদি আন্দোলনটা চালানো যায়, সেটা কি আপনারা? দেখুন, রাস্তা ফুটপাথ এটা তো একটা পারপাসের জন্য, রাস্তা গাড়ি চলার জন্য, ফুটপাথ পেডেস্ট্রিয়ান ওয়াকিং এর জন্য, এটা 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে ওনারা বারবার এটা বলছিলেন যে আমরা আরো লোক আনবো। দেখুন, এরকমভাবে বহু লোককে বিধাননগর এরিয়াতে বা কোনো জায়গাতে ওরকমভাবে এনে তো জমায়েত করা যায় না। দ্যাট ইজ অবভিয়াসলি আ ভায়োলেশন অফ দ্য ল। পারমিশন এটার ছিল তো নাই। এই যে ওনারা যেটা করতে চাইছিলেন সেটারও ওনারা পারমিশন নেননি। আমি ওনাদেরকে রিকোয়েস্ট করব, যা আন্দোলন ওনারা করতে চান সেটা প্রপার পারমিশন আমাদের সাথে কথা বলে করুন। থ্যাংক ইউ। আপনারা এসএসসি চেয়ারম্যানের সঙ্গে একটা বৈঠকের আয়োজন করেছিলেন, এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করার একটা ব্যবস্থা করেছিলেন, সেটা হলো না। ওরা রাজি হয়নি, মানে আন্দোলনকারীরা কি রাজি হয়নি? পুলিশের কাজ হচ্ছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, আমরা সেই কাজটা করছি। বাকি কার সাথে কি কথা হবে না হবে সেটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে পারবো না। থ্যাংক ইউ। পুলিশের বক্তব্য আপনারা শুনলেন। এই মুহূর্তে সুপ্রিয় আমাদের প্রতিনিধি রয়েছেন। সুপ্রিয়, কি অবস্থা? সুপ্রিয়, কি অবস্থা এখন? আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি, দেখুন সকাল থেকেই পরিস্থিতি উত্তপ্ত হওয়ার মতো জায়গায় তৈরি হচ্ছিল, কারণ নতুন যারা পরীক্ষা দিয়েছেন তারা যে 10 নম্বর পাননি, আর সেই 10 নম্বরের নিয়েই তাদের আপত্তি অভিযোগ রয়েছে। এখানে বৈষম্য হয়েছে, তারা বঞ্চনার শিকার হচ্ছেন এমনই অভিযোগ। সরকারকে তারা ডেডলাইনও বেঁধে দেন যে রাত 8টার মধ্যে তাদের যে দাবি দেওয়া সেটা মানতে হবে। আর এই ডেডলাইন পেরোনোর অনেক আগেই এখন পুলিশ তাদেরকে ছত্রখান করছে, সরিয়ে দিচ্ছে। বিভিন্ন জায়গায় তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে দেখছেন জোর করে তুলে দিচ্ছে পুলিশ ওই জায়গা থেকে যেখানে তারা বসেছিল। আর বিক্ষোভকারীরা যেখানে জমায়েত করেছিল তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। অর্থাৎ যে জায়গায় অবস্থান তারা করছিল সেই জায়গা থেকে পুলিশ তাদেরকে তুলে দিল, একদম বলপূর্বক তুলে দেওয়া হয়েছে। জোর করে পুলিশ তাদেরকে তুলে দিচ্ছে, টেনে হিঁচড়ে। এবং পুলিশের সব বক্তব্য, তাদের পরিষ্কার বক্তব্য যে পুলিশ ল অ্যান্ড অর্ডার সামলায়, এই রাস্তায় কোনোভাবেই বসা যাবে না, কোনো অনুমতি ছিল না, এই দাবি পুলিশের। পুলিশের বিরুদ্ধে স্লোগান চাকরি প্রার্থীরাও করতে থাকে। বিকাশ ভবনের সামনে এখন ধন্যবাদ পরিস্থিতি। বিকাশ ভবন অভিযান করে যারা নতুন চাকরি প্রার্থী, ফ্রেশার্স যারা, তাদের দাবি 10 নম্বরে আপত্তি আছে তাদের, কারণ এই জন্যই নাকি বৈষম্য হচ্ছে আর তারা বঞ্চিত হচ্ছেন। এই নাম্বার তুলে দিতে হবে, আরো শূন্য পদ লাগবে। এই একাধিক দাবিতে তারা কর্মসূচি নেয়। আজকে বিকাশ ভবনের সামনে তারা যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার অনেকটা আগে পুলিশ তাদেরকে আটকে দেয়। পুলিশ কিছুক্ষণ আগে যেটা বলছিল কোনো অনুমতি নেই, রাস্তায় ভাবে বসে থাকা যায় না, পুলিশ ল অ্যান্ড অর্ডার দেখবে। কমিশনের সঙ্গে কি কোনো বৈঠক করা হয়েছিল বা চেষ্টা হয়েছিল এর উত্তর কিন্তু পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের। সুপ্রিয়া আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়া, এই মুহূর্তে কি অবস্থা? দেখো, এই মুহূর্তে কিন্তু যেখানে আন্দোলনকারীরা ছিলেন, নতুন যারা চাকরি প্রার্থীরা অবস্থান করেছিলেন, সেখান থেকে তাদেরকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। ক্যামেরা পার্সন সুদীপ গুচাইতকে বলবো, একেবারে করুণাময়ীর মোড়ে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই মোড়ের মুখেই কিন্তু গার্ডরেল দিয়ে রাস্তা বন্ধ করে রাখা হয়েছিল। দীর্ঘ 6 ঘন্টারও বেশি সময় ধরে আন্দোলনকারীদের অবস্থান বা কর্মসূচির কারণে এই রাস্তা বন্ধ থাকার পর এই মুহূর্তে কিন্তু এই রাস্তা যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে। এবং অন্যদিকে ছবিটা যদি দেখায় যে এখনও কিন্তু রাস্তার উপরে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী রয়েছে, ডিসি বিধাননগর, অনিশ সরকার রয়েছে। আন্দোলনকারীদের কিন্তু তারা যেখানে বসেছিলেন বিকাশ ভবন এবং করুণাময়ী মোড়ের মাঝে রাস্তার উপরে, সেখান থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। এবং সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে স্পষ্টভাবে যেটা দাবি করা হচ্ছে যে রাস্তা অবরুদ্ধ করে, যান চলাচল বিঘ্নিত করে দীর্ঘক্ষণ ধরে আইন, তাদের কাছে কোনো আইনি অনুমতি ছিল না, তো একেবারে সম্পূর্ণ বেআইনিভাবে এ ধরনের কর্মসূচি পালন করা যাবে না। আর সেই কারণেই তাদের সন্ধ্যে 6টার পর থেকে বেশ কয়েকবার সময় দেওয়া হয় পুলিশের তরফ থেকে উঠে যাওয়ার জন্য, কিন্তু তারপরেও যখন আন্দোলনকারীরা সরে যেতে রাজি না হয়, তারপরেই কিন্তু জোরপূর্বক তাদেরকে যেখানে তারা অবস্থান করছিলেন রাস্তার উপরে সেখান থেকে সরিয়ে দিতে বাধ্য হয় পুলিশ। এবং আন্দোলনকারীদের যারা বক্তব্য রয়েছেন তারা কিন্তু যেটা স্পষ্ট বক্তব্য, ক্যামেরা পার্সন সুদীপ গুচাইতকে বলবে একটু দেখানোর জন্য পরিস্থিতিটা, যে এখনও কিন্তু মেট্রো স্টেশনের ভেতরে, করুণাময়ী মেট্রো স্টেশনের ভেতরে বহু নতুন চাকরি প্রার্থী যারা আজকের এই কর্মসূচিতে সামিল হয়েছিলেন বা আন্দোলনে অংশ নিয়েছিলেন, তারা সেই মেট্রো স্টেশনের ভেতরে রয়েছে। বোঝা যাচ্ছে পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছে আর যান চলাচল শুরু হয়েছে। নতুন ভোটার তালিকায় যদি কোনো ভুয়ো ভোটারের নাম থাকে তাহলে বিএলওদের কি হবে? বিএলওদের বিরুদ্ধে একটা কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিচ্ছে কমিশন। নতুন ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম থাকলে দোষী হবেন বিএলও, কড়া বার্তা কমিশনের। মৃত শিফটেড ভোটার বা ভুয়ো ভোটারের নামে
বিশেষ নজর কমিশনের, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্য নির্বাচন কমিশনারের। ভার্চুয়াল বৈঠকে সিইওকে হুঁশিয়ারি সিই এর। অন্যদিকে বিএলওকে হুঁশিয়ারি দিচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে বেশ কিছু জায়গায় রাজনৈতিক কারণে বিএলও এনুমারেশন ফর্ম দিচ্ছেন না, যে কারণে নির্বাচন কমিশনকে তিনি বলেছেন যে নির্বাচন কমিশন এক্ষেত্রে হেল্প ডেস্ক খুলুক, তাহলে ভোটারদের সুবিধা হবে। কি বলেছেন, কিভাবে হুঁশিয়ারি দিয়েছেন তিনি, শোনাবো আপনাকে। ইতিমধ্যে 15-16 জন ভিডিওকে শোকজ করেছেন। আপনারা যদি ভাবেন মমতা ব্যানার্জি, মনোজ পন্থ আর এক শ্রেণীর চটিচাটা ডিএমরা আপনাদের বাঁচাবে, ও সব হবে না। আমি সতর্ক করে দিচ্ছি, বিহারে কিন্তু 52টা লোক এখনো জেলে আছে। এর বাইরে বিএলওরা যাদের ফর্ম দেননি তাদের জন্য আমি আশা করব আগামী 48 ঘন্টার মধ্যে আমাদের দাবি অনুরোধ মেনে ইলেকশন কমিশন একটা ডেডিকেটেড ব্যবস্থা করবেন। ভিডিও তো ব্লকের দায়িত্বে থাকা অফিসার, তার সঙ্গে তো যে কেউ কথা বলতে পারেন। কারোর কোনো কোয়ারি থাকলে সাংবাদিকরাও কথা বলতে পারেন, যে কোনো বৈধ লোক ভিডিওর সঙ্গে কথা বলতে পারেন। এবার সেটা আদৌ কে কথা বলেছেন, কে কথা বলেননি। দেখুন, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে বিধানসভা নির্বাচন বিপুল ভোটে। তার এখন থেকে বিরোধীদের মধ্যে তার একটা প্যানিক রিয়াকশন, আর নাচতে না জানলে উঠোন বাঁকা, এই বাঁকা উঠোনের গল্প এখন থেকে শুরু হয়েছে। বিএলওদের সাহায্য করবে সরকারি কর্মচারীরা, এমনই নির্দেশিকা জারি করেছে পূর্ব বর্ধমানের ভিডিও, জানিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। কারণ আপনারা জানেন বিএলওরা বারবার অভিযোগ করছেন কাজের চাপ পড়ছে তাদের ওপরে, অসুস্থ হয়ে পড়েছেন। আর এরপরে নির্দেশিকা অনুযায়ী বলা হচ্ছে সরকারি আধিকারিকরা এবার থেকে ডিজিটাইজ করতে পারবে। যদিও নিয়ম অনুযায়ী বিএলও ছাড়া কাউকে এই ক্ষমতা কমিশন দেয়নি। তাহলে কিভাবে নির্দেশ দেন ভিডিও? রিপোর্ট চাইল কমিশন। আর কমিশনের বিরুদ্ধে এবার ক্ষোভ দেখাচ্ছে বিএলওরা বারবার একাধিক অভিযোগ করেছেন যে তাদের উপরে চাপ পড়ছে। ডেটা এন্ট্রির কাজ তাদের কাছে চাপের, ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করানোর অভিযোগ উঠছে, প্রবল চাপে অসুস্থ হয়ে পড়ার অভিযোগ। সিইও দপ্তর অভিযান বিএলও সংগঠনে। এন্ট্রি অপারেটর তারা নিয়োগ করছে না, অথচ বিহারের ক্ষেত্রে আমরা দেখেছি সেখানে ডাটা এন্ট্রিদের তাদেরকে দিয়ে এই কাজগুলো করিয়েছে। এই শিক্ষকরা, অঙ্গনওয়াড়ি কর্মীরা তারা কি এ ব্যাপারে দক্ষ? তাদেরকে বাধ্য করা হচ্ছে এবং মানসিক এবং শারীরিক বিপর্যস্ত জায়গায় তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে কয়েকজন মারা গিয়েছে, অসুস্থ হয়েছে, হাসপাতালে ভর্তি। এবং আমরা যেটা বলছি যে এই রকম একটা কাজ, আমরা এই কাজের বিরোধিতা করছি না, কিন্তু বাস্তবসম্মতভাবে তাকে করতে হবে। বিএলওদের ব্যক্তিগত মোবাইল পাবলিক করে দেওয়া হয়েছে, 24 ঘন্টা তাদেরকে সবাই ফোন করছে। আর এই মুহূর্তে আমাদের নজর রাখতে হবে বরানগরের দিকে, কেননা বরানগরে সেখানে নির্বাচন কমিশনারের যে দপ্তর, সেই দপ্তরে বিএলওদের বিক্ষোভ, যাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। বিএলওদের অভিযোগ কমিশন অত্যাচার করছে, যে কাজের জন্য নোটিশ দেওয়া হয়েছিল তার বাইরেও কাজের চাপ বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রয়োজনে বিএলও হিসেবে যে পারিশ্রমিক তারা পাচ্ছেন ফিরিয়ে দেওয়ার কথাও জানিয়েছেন বিএলওরা। ডেটা এন্ট্রি কাজ করতে অস্বীকার করেছেন বিএলওরা। এই নিয়ে বরানগর পুরসভায় নির্বাচন কমিশনের দপ্তরে বিক্ষোভ দেখান বিএলওরা। কানেকশন করতে গিয়ে দেখছি ফর্ম ফিল আপ ভুল। এইবার আপনাদের মাধ্যমে সবার কাছে পৌঁছে যাক যে বিএলওরা কিন্তু দায়ী নয় ফর্ম ফিল আপ ভুল হওয়ার জন্য। আমাদের এখানে প্রায় 30 জন আছে যাদের 1200-র উপর ভোটার। একজন দিদিমণি তো 1550 টাকা, তাহলে 1550 পরে উনি কি করে কাজ করবে? এর উপর ডাটা এন্ট্রি এখানে লিখে দিচ্ছি, আমরা যে কাজটা করছি সে কাজটা করে দেবো, বাড়ি বাড়ি নেবো, কিন্তু আমরা টাকা নেবো না, আমরা যে কাজটা করেছি ফ্রি করে দেবো, কিন্তু এই ডাটা এন্ট্রির কাজ করবো না। আমার আরেকজন বিএলও দরকার। আমি না স্যার, আমার নিজের শরীর খারাপ হয়ে যাচ্ছে দিনের পর দিন, এত টেনশন নিতে পারছি না। এখনো তারা বিএলও করবো করে এখনো বিএলও অ্যালার্ট করেনি। আমার একার পক্ষে 1537 ভোটার কাজ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার ব্লকের বিএলওরা তারা বিডিও অফিসে বিক্ষোভ দেখিয়েছেন। তারা বারবার বলছেন যে এসআইআর ফর্ম আপলোড করার সময় তাদের দিতে হবে, এত কম সময়ের মধ্যে এত প্রেশার, এত চাপ তারা নিতে পারছেন না। এই দাবি তারা জানিয়েছেন। এই দাবিতে একটা সময় তারা দাবি আকারে রেখেছিলেন, কিন্তু এই মুহূর্তে সেটা একেবারে বিক্ষোভের আকার ধারণ করেছে। দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার ব্লকের বিএলওরা বিডিও অফিসে বিক্ষোভ দেখান, বিডিওর কাছে স্মারকলিপি জমা দিয়েছেন, সমস্যা সমাধানের আশ্বাসও অবশ্য দিয়েছেন বিডিও থেকে আমাদের বলছে যে প্রতিদিন 100 ফর্ম আপলোড করতে হবে, ডিজিটাইজেশন করতে হবে, কিন্তু আমরা ফর্ম পাচ্ছি না। 1 নম্বর। 2 নম্বর হলো যখন আমরা আপলোড করতে যাচ্ছি তখন একজনের নামের বানান ভুল,
সেই জায়গায় বাপের নামের বানান ভুল, বাপের নামও আসছে না, ওয়াইএ আসছে, সম্পর্কের জায়গায় আসছে আদার্স, এই নামগুলো প্রায় আসছে। এবার আমাদের ফেস হলো এই, আমরা তো পাড়া গায়ে করি, এদের যদি ফর্ম রিজেক্ট হয়ে যায়, ভোটার যদি রিজেক্ট হয়ে যায়, তাহলে তো আমাদের পিঠ বাঁচানো, আমাদের সিকিউরিটির অভাব হয়ে যাবে, সেই নিরাপত্তার অভাব হয়ে যাবে। সেইগুলো ভোটার লিস্ট যদি ভুল আসে বা কারো রিজেক্ট হয়ে যায়, সে দায়ভারটা কে নেবে? একাধিক দাবিতে দক্ষিণ 24 পরগনা জেলার মন্দির বাজারের বিএলওরা ক্ষোভ জানালেন বিডিও অফিসের সামনে। একেবারে তারা প্রায় শতাধিক বিএলও তারা আজ এসেছিলেন। একাধিক সমস্যা দেখা দিয়েছে তাদের, পূরণ করা ফর্ম সংগ্রহ করে আপলোড করা এবং ফর্ম পূরণে যে সমস্ত ভুল রয়েছে সেগুলোকে কিভাবে সংশোধন করবেন, কিভাবে তারা আপলোড করবেন, কারণ এই গ্রামাঞ্চলের দিকে ইন্টারনেটের সমস্যায় পড়েছেন তারা। ফলে তারা সময়সীমা বাড়ানোর দাবি জানিয়ে আজকে বিডিওর কাছে তাদের একাধিক দাবি নিয়ে তারা গিয়েছিলেন। তবে বিডিও সাহেব তিনি আশ্বস্ত করেছেন, ফলে কিন্তু সমস্যা এখনও পর্যন্ত মেটেনি বলা চলে। মন্দিরবাজার থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা। ঢাকা জ্বলছে, অগ্নিগর্ভ পরিস্থিতি। রায় বেরোনোর পরে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আর তারপর ঢাকার বিভিন্ন প্রান্ত আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কোথাও কোথাও বিভিন্ন সামগ্রীতে আগুন ধরিয়ে দিয়ে প্রতিবাদ দেখানো হচ্ছে বিক্ষোভকারীদের সঙ্গে। পুলিশ আর সেনার দফায় দফায় সংঘর্ষ, 7টা জেলায় বিক্ষোভকারীদের আগুন। অন্যদিকে ধানমন্ডিতে মানে মুজিবুর রহমানের বাড়ির সামনে বিক্ষোভ জমায়েত, আর বেল অর্ডার দিয়ে মুজিবের বাড়ি ভাঙার চেষ্টা করে জামাতের লোকজন। সেখানে পাল্টা লাঠিচার্জ আর সাউন্ড গ্রেনেড ছোড়ে নিরাপত্তা বাহিনী। আর এইভাবে অর্থাৎ বাংলাদেশ উত্তপ্ত হওয়ার পর থেকে কিন্তু এই পারে অর্থাৎ আমাদের রাজ্যেও কিন্তু তৎপরতা একেবারে তুঙ্গে। বিভিন্ন যে সীমান্তবর্তী এলাকা রয়েছে সেই সীমান্তবর্তী এলাকায় ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি সেখানে সতর্কতামূলক যে ব্যবস্থা সে ব্যবস্থা করা হচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন জায়গার ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। দুই সীমান্ত থেকে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, প্রসেনজিৎ এবং দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমেই প্রসেনজিতের কাছে চলে যাব। প্রসেনজিৎ, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে নিরাপত্তার ঠিক কি ছবি ধরা পড়ছে? অনির্দিষ্টকাল বাংলাদেশ জুড়ে লকডাউন বা শাটডাউনের ডাক দিয়েছে আওয়ামী লীগ। তারা মনে করছে এই যে প্রহসন এবং একজনকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাকে ফাঁসি কাটে ঝুলিয়ে দেওয়ার সিদ্ধান্ত, এবং এই পুরো ঘটনায় কিন্তু দফায় দফায় বিদ্রোহের আগুন বাংলাদেশ জুড়ে ক্রমশ ছড়াচ্ছে। আগামীকাল থেকে কিন্তু এই বিদ্রোহের আগুন আরও চওড়া হতে পারে। আমি একবার সীমান্তটা দেখাই, ভারত বাংলাদেশ সীমান্ত, ফুলবাড়ি বর্ডার, এই খুব কাছেই দেখো যে জিরো লাইন। তার আগে এই গোটা এলাকায় কিন্তু রাতের বেলাতেও পাহারা রয়েছে, সতর্ক রয়েছেন বিএসএফের যারা জওয়ানরা, কারণ এই বিস্তীর্ণ এলাকায় যেখানে যেখানে ফেন্সিং নেই সেই সমস্ত এলাকাগুলোতে যাতে কোনোভাবেই অশান্তির আঁচ এপার বাংলা না এসে পৌঁছতে পারে। ঠিক এই এলাকা দিয়ে কিন্তু একের পর এক ট্রাক বাংলাদেশে যায় এবং বাংলাদেশ থেকে ট্রাকগুলো ভারত দেশে ঢোকে, কারণ দু দেশের মধ্যে বাণিজ্য চলে। কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে যে সীমান্তবর্তী যে এলাকা রয়েছে সেই এলাকায় ইতিমধ্যে নিরাপত্তা আরো বেশি জোরদার করা হয়েছে। তুমি থাকো আমাদের সঙ্গে প্রসেনজিৎ। অপরদিকে দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, তুমি যেখানে রয়েছো সেখানে নিরাপত্তার কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? দেখো, নিরাপত্তার জায়গাটা অত্যন্ত সুস্পষ্টভাবে তৈরি করা হয়েছে, কারণ যে ঘটনা বাংলাদেশে ঘটেছে, হাসিনার মৃত্যুদণ্ড, স্বাভাবিকভাবেই তারপর কিন্তু পেট্রাপোল সীমান্ত বা উত্তর 24 পরগনা লাগোয়া যে সীমান্ত লাইন রয়েছে তার বেশ খানিকটা অংশ কিন্তু ফেন্সিং নেই। সেই জায়গাতে স্বাভাবিকভাবেই নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে, যাতে কোনো রকম ফাঁকফোকর দিয়ে কোনো রকম অশান্তি করবার জন্য কেউ আসতে না পারে। এবং সবথেকে বড় বিষয় যেটা উল্লেখযোগ্য, যে পেট্রাপোল সীমান্তে এক্সপোর্ট ইম্পোর্ট হয়, গত 1 বছরের বেশি সময় ধরে যথার্থ এক্সপোর্ট ইম্পোর্ট কিন্তু হচ্ছে না। সেই জায়গা থেকে যেটুকু হয় সেইটুকু কিন্তু আজকে সারাদিন ধরে খুব থমথমেভাবে হয়েছে। কারোর মুখে সেইভাবে কথা নেই বা প্রয়োজনের বাইরে অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা কেউ আলোচনা করেননি। সীমান্ত লাগোয়া যে সমস্ত এক্সপোর্টার ইম্পোর্টাররা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা বলছেন যে স্বাভাবিক নয় আজকের দিনটা, একটু অন্যরকম ছিল। বোঝা যাচ্ছে বিভিন্ন যে সীমান্তবর্তী এলাকা রয়েছে সেখানে কড়া নজরদারি চালানো হচ্ছে। আপডেটের দিকে নজর রাখো। আপাতত তোমাদের ধন্যবাদ। বাংলাদেশে কি হচ্ছে যেমন সবার নজর রয়েছে, ঠিক তেমনই আজকে রাজ্যের প্রত্যেকের নজর রাজভবনে, কারণ নজিরবিহীন ঘটনা একটা রাজভবনে ঘটে গিয়েছে। নিজের বাড়ি রাজভবন তিনি তল্লাশির জন্য নির্দেশ দেন পুলিশকে, কেন্দ্রীয় বাহিনীকে, এমনকি বোম ডিসপোজাল স্কোয়াড
স্কোয়াডকেও ডাকেন। কুকুর নিয়ে দেখা যায় ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা রাজভবনে ঢুকে বিভিন্ন জায়গায় খোঁজেন। তার কারণ কি? শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তার অভিযোগ ছিল যে রাজভবনে অস্ত্র লুকানো আছে, বোমা লুকানো আছে। এই অভিযোগের পরেই রাজভবনে এই তৎপরতা, রাজ্যপালের এই তল্লাশির নির্দেশ। बंगाल में ऐसा एक टेंडेंसी है राज्यपाल के बारे में कुछ कहना, आरोप लेना, कुछ भी नहीं होगा, ऐसा एक फीलिंग है। और मैंने डिटर्मिनेशन किया है, रॉन्ग आरोप करता है तो स्ट्रॉन्ग एक्शन लेगा, क्योंकि CS's wife must be above suspicion. The governor should be above suspicion. Therefore, strong action will be taken against Mr. Banerjee based on facts. It is to find the facts and establish the truth. सच साबित करने के लिए आज एक जॉइंट इंस्पेक्शन ऑर्डर किया है। जॉइंट इंस्पेक्शन के बाद स्ट्रॉन्ग लीगल एक्शन लेगा। রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব এটা বন্ধ করুন। গভর্নর মনে হয় উনার দুটো জিনিসকে নিয়ে উনি বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন। এটা গভর্নর সাহেব পারেন করতে। এক হচ্ছে যেহেতু 3 বারের না 4 বারের এমপি, তা 9, 14, 19, 4 বারের এমপি, 4 টাইম এমপি, ন্যাচারালি একটা সিনিয়র এমপি এবং একটা হাইকোর্টের সিনিয়র লয়ার। ন্যাচারালি গভর্নর সাহেব তো খুব শিক্ষাবিদ মানুষ, খুব উঁচু মানের মানুষ। তিনি এই দুটো জায়গায় গেছেন। উনি ব্যক্তিগত কল্যাণ ব্যানার্জিকে অ্যাসেস করেননি বা করার চেষ্টাও করেননি। আমি ব্যক্তিগত কল্যাণ ব্যানার্জিকে অ্যাসেস করেছি, কেউ সিরিয়াসলি নেয় না, আমিও নিই। রাজ্যপাল একেবারে প্যানিক রিয়াকশনে যা শুরু করেছেন সেটা দেখলে বোঝা যাচ্ছে যে কোথাও কিছু সমস্যা ছিল কিনা খুব সিরিয়াসলি সেটা খতিয়ে দেখা উচিত। কলকাতা পুলিশের যে দপ্তরটি বা কলকাতা পুলিশের যে অফিসটি বা তার যিনি দায়িত্বে, তার কাছ থেকে যদি রাজভবন থেকে বলে দেওয়া হয় যে অমুক ব্যক্তি আসছেন, তার গাড়ি চেক হবে না, তো ফলে এর মধ্যে অনেক ফাঁক আছে। রাজ্যপাল তার যুক্তি দিয়েই তার বক্তব্য জানাতে পারতেন, তার বদলে একটা পুরো প্যানিক রিয়াকশন চলছে। এই মুহূর্তে সবথেকে বড় খবর, এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, দিল্লি বিস্ফোরণে উমরের সহযোগী জাসির বিলাল ওয়ানি তাকে গ্রেফতার করা হয়েছে। এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, দিল্লি বিস্ফোরণে উমর সহযোগী জাসির বিলাল ওয়ানিকে গ্রেফতার করা হয়েছে। আমার সহকর্মী সিজার মন্ডল এই মুহূর্তে রয়েছেন। সিজার, এই জাসির বিলাল ওয়ানির কি কারণ ছিল এবং সে কি করতে চেয়েছিল, কি কি পরিকল্পনা ছিল? দেখো, যেটা এনআইএ এর আধিকারিকরা জানাচ্ছেন যে কোয়াজিগুন্ড অর্থাৎ অনন্তনাগ জেলার কোয়াজিগুন্ড এলাকার বাসিন্দা জাসির বিলাল ওয়ানি, সে উমরের দীর্ঘদিনের সহযোগী এবং এই টেরর নেটওয়ার্কের একটা বড় চাই বলা যেতে পারে। এবং এর আগে এই যে গাড়ি বিস্ফোরণ যেভাবে বিস্ফোরণ হয়েছে দিল্লি ব্লাস্ট, তার আগে থেকে এরা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিল এবং একটা সময় ওয়ানি পরিকল্পনা করেছিল যে ড্রোনকে ব্যবহার করা, রকেট হিসেবে ব্যবহার করে সেটা দিয়ে বিস্ফোরণ ঘটানো বা হামলা চালানো। এবং এই যে বিস্ফোরণ হয়েছে, অর্থাৎ এই বিস্ফোরক তৈরি করা এবং বিস্ফোরক জোগাড় করা, সেখানে টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার পেছনে জাসিরের একটা বড় ভূমিকা আছে এবং সেই কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে এনআইএ আধিকারিকরা জানাচ্ছেন। ধন্যবাদ সিজার। দিল্লি বিস্ফোরণের আগে ড্রোন হামলার পরিকল্পনা ছিল এই ওয়ানির। দিল্লি বিস্ফোরণে উমরকে প্রযুক্তিগত সাহায্য করেছিল ওয়ানি, তাকে গ্রেফতার করা হয়েছে।